আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের লাইভটা একটু যান্ত্রিক ত্রুটির কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিল। তো এখন আমরা ক্লাসটা স্টার্ট করব। তোমরা খুব দ্রুত জয়েন্ট হয়ে নাও। আমরা খুব দ্রুত ক্লাসটা স্টার্ট করব। আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। একটু জয়েন্ট হয়ে নাও দ্রুত, বন্ধুদেরকে একটু মেনশন করো। আমাদের লাইভটা আজকে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলো যান্ত্রিক ত্রুটির কারণে। তো এখন আমরা আবার আসছি লাইভে। দেখো বাকিরা কি জয়েন্ট হবে না? আচ্ছা আমি ক্লাস স্টার্ট করি, বাকিরা দেরিতে জয়েন হলেও সমস্যা নাই। দেখো আজকে আমরা শুরু করতেছি আমাদের ফিজিক্স 1-এর 6ষ্ঠ চ্যাপ্টার, যার নাম হচ্ছে অভিকর্ষ ও মহাকর্ষ বল। তো দেখো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা 9-10-এ পড়ে আসছি। অভিকর্ষ ও মহাকর্ষ বল এই চ্যাপ্টারটা আমরা 9-10-এও পড়ে আসছি। বাট এই চ্যাপ্টারে মূল আলোচনা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রমাণ বা প্রতিপাদন করতে হবে। আমরা 9-10-এ কয়েকগুলো ম্যাথ করে আসছি এই চ্যাপ্টারে, বাস কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার। কিন্তু আমাদের ডিপ্লোমা সেক্টরে সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে প্রমাণ। তুমি ফিজিক্স 1 ফিজিক্স 2 মানে ভাইয়া প্রমাণ, বা যে কোনো সাবজেক্ট মানেই হচ্ছে প্রমাণের দিকে তোমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো চলো শুরু করে দেই। দেখো প্রথমে আমরা এই চ্যাপ্টারটার সম্পর্কে কিছু কথাবার্তা বলে নিই, 2-1 মিনিট চ্যাপ্টারটার সম্পর্কে আলোচনা করে নিই। তো শুরুতে আমি মহাকর্ষ বল বা মহাকর্ষ সম্পর্কে আলোচনা করতেছি। মহাকর্ষটা কি? মহাকর্ষ হচ্ছে যে মহাকর্ষ বা মহাকর্ষ বল হচ্ছে যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে মহাকর্ষ বল কি ভাইয়া? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল। তো এই মহাবিশ্বের এইটা একটা বস্তু, দেখো মার্কার একটা বস্তু, আমার মোবাইল একটা বস্তু। তো এই দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা কাজ করতেছে সেই বলটাকে বলা হয়েছে ভাইয়া মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল মানে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে এটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা অভিকর্ষ বলটা সম্পর্কে আলোচনা করব। অভিকর্ষ বলটা কি? অভিকর্ষ বল এগুলোর ডেফিনিশন আমি লিখে দিতেছি না, কারণ এগুলো তেমন ইম্পর্টেন্ট না। জাস্ট এই অধ্যায়টা আলোচনা করার জন্য আমি এগুলো ডেফিনিশনগুলো একটু বলতেছি মুখে মুখে। অভিকর্ষ বল হচ্ছে যে পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। যেমন পৃথিবী এবং এই আমার মার্কারটার মধ্যকার যে আকর্ষণ বলটা আছে ভাইয়া, এই বলটাকে বলা হইতেছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণে দেখো মার্কারটা নিচে পড়তেছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। আবার আরেকটা এক্সাম্পল দিতে পারি যে পৃথিবী এবং চাঁদের মধ্যকার যে আকর্ষণ বলটা, এটাও একটা অভিকর্ষ বল। হোয়াই? তার কারণ হচ্ছে যে দেখো অভিকর্ষ বলে মাস্ট বি পৃথিবী থাকতে হবে, পৃথিবী মাস্ট বি থাকতে হবে, পৃথিবী এবং এর সাথে যে কোনো একটা বস্তু থাকতে পারে, সেটা চাঁদ বা মার্কার যে কোনো একটা বস্তু। তো এই যে পৃথিবীর সাথে যদি একটা বস্তুকে রাখো, তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা কাজ করবে ভাইয়া, সেইটাকে বলা হইতেছে ভাইয়া অভিকর্ষ বল। তাহলে আই হোপ মহাকর্ষ অভিকর্ষ ক্লিয়ার। আমরা একটু সামনের দিকে আগাই, এগুলো তেমনটা ইম্পর্টেন্ট না, এগুলো থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে না। আমি জাস্ট অধ্যায়টা শুরুর জন্য এই দুটা টার্ম নিয়ে আলোচনা করলাম। তো এইবার আমরা এই অধ্যায়ের জন্য 3 মার্কের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া যে নিউটনের মহাকর্ষীয় সূত্র, এই সূত্রটার প্রতিপাদন করব। সূত্রটা অনেকটাই ইজি, একদমই ইজি। নিউটনের মহাকর্ষীয় সূত্র, মহাকর্ষীয় সূত্র। তো একটু আগে তো আমরা মহাকর্ষ বল সম্পর্কে জেনে আসলাম বা মহাকর্ষ সম্পর্কে জেনে আসলাম। এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তো এই মহাকর্ষ বল সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়ে গেছে, যেটাকে নিউটনের মহাকর্ষীয় সূত্র বলে। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা মনে আছে কি? আমরা এসএসসিতে পড়ছিলাম যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটা হচ্ছে F = G × m1 m2 /
ডি স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই সূত্রটা কিন্তু আমরা এসএসসিতে পড়ে আসছি, মনে আছে না? আশা করি সবার মনে থাকার কথা। তো এটা হচ্ছে ভাইয়া নিউটনের মহাকর্ষীয় সূত্র। তো এই সূত্রটা এখন আমরা একটু প্রতিপাদন করব। চলো শুরু করে দিই। দেখো এই সূত্র একদম ইজি, এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রতিপাদন। থিওরিটিক্যাল কথাবার্তা থেকে দুই একটা গাণিতিক রূপ লেখলে সূত্র আমাদের প্রতিপাদিত হয়ে যাবে। তো দেখো এই সূত্রটা প্রতিপাদন করার জন্য কি দরকার? m1 এবং এটা হচ্ছে m2, দুইটা ভর দরকার। তো প্রথমে আমি দুইটা ভর বিশিষ্ট বস্তু এঁকে নিতেছি। ধরো এইটা একটা বস্তু যার ভর হচ্ছে m1, এটা হচ্ছে আমাদের m1 ভর বিশিষ্ট একটা বস্তু। এই কানিতে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে m2 ভর বিশিষ্ট একটা বস্তু। তো এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব ভাইয়া ডি, এই এতটুকু দূরত্বের ভ্যালু হচ্ছে ডি। তো আমরা একটু আগে শিখে আসলাম যে নিউটনের মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় সূত্রটা থেকে শিখে আসলাম যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যে এখানে দেখো একটা দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তু একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে বলে মহাকর্ষ বল। তাহলে এই বস্তু এবং এই বস্তু একে অপরকে আকর্ষণ বল করতেছে, আকর্ষণ বলে টানতেছে। তো এই আকর্ষণ বলটাকে মহাকর্ষ বল বলে। তো ওই মহাকর্ষ বলের মানটা আমি ধরলাম যে এফ। এখন এই এফ এর মানটাই আমরা বের করবো। এই এফ এর মানটা ভাইয়া কয়েকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা জানবো। ফার্স্ট ওয়ান দেখো, যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু বা প্রতিটি বস্তু কোনা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। m1 ভর বিশিষ্ট যে বস্তুটা আছে এইটা চাবে m2টাকে তার কেন্দ্রের দিকে টানতে, এই যে এই বরাবর টানতে চাবে। আবার m2টা চাবে m1 ভর বিশিষ্ট বস্তুটাকে এই বরাবর টানতে, m2-র কেন্দ্রের দিকে টানতে চাবে। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করতে চায়, কেন্দ্রের দিকে আকর্ষণ করতে চায়। এটা একটা বিষয়। আবার এই আকর্ষণ বলের মানটা, এফ এর মানটা ভাইয়া কণাদের ভরের গুণফলের সমানুপাতিক হবে। এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে? আকর্ষণ বল এফ এর মানটা কার সমানুপাতিক হবে? তাদের ভরের গুণফল। ভর কি ভাইয়া? m1 m2, এদের গুণফলের সমানুপাতিক হবে। দেখো আমি এই যে আকর্ষণ বল এফ এর মানটা এদের গুণফলের সমানুপাতিক লিখছি। এরপর আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে এই আকর্ষণ বল, সেটা হচ্ছে যে আকর্ষণ বল এফ এর মানটা হবে কণাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আকর্ষণ বল এফ এর মানটা কণাদের মধ্যবর্তী দূরত্ব ডি এর বর্গের ব্যস্তানুপাতিক, যে ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বলটা কাজ করে ভাইয়া কণাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর। এই আকর্ষণ বল m1 এবং m2-র মধ্যে যে আকর্ষণ বল, এটা এভাবে কাজ করবে না বা এভাবে কাজ করবে না, এটা কাজ করবে m1 m2-র মধ্যবর্তী সংযোজক সরলরেখা এই বরাবর কাজ করবে এই আকর্ষণ বল এফ। তাহলে দেখো 1 আর 2 দুটোকে যদি আমি কম্বাইন্ড বা সমন্বয় করি, তাহলে দ্বারা 1 ও 2 সমন্বয় করে তাহলে আমরা কি পাই? এটা যদি এই দুটোকে যদি সমন্বয় করি তাহলে দাঁড়াইতেছে এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। আবার থাকতেছে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার। এখন জাস্ট এই সমানুপাতিক চিহ্নটা আমাকে তুলে দিতে হবে। তো এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে গেলে অবশ্যই একটা ধ্রুবক লাগবে। তো ওই ধ্রুবকটাকে ধরলাম ভাইয়া জি, ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই যে সূত্র আমাদের প্রতিপাদিত হয়ে গেছে, সূত্র প্রতিপাদিত হয়েছে, অনেক সোজা একটা সূত্র, যেটা 3 মার্কের প্রশ্নে আসবে। তো এখানে জি হচ্ছে ভাইয়া একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.673 গুণন 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। এটা লাগবে না, তারপরে তোমাদের লিখে দিলাম যে এটা মুখস্থ রাখা ভালো, এটা এসএসসিতে আমাদের মুখস্থ করে আসছি। তো আমাকে বলো এটা ক্লিয়ার কিনা ভাই, বলো তো দেখি যে এটা আমরা বুঝছি কিনা এই বিষয়টা। একটু কমেন্ট করো দেখি যে এটা ক্লিয়ার কিনা আমাদের কাছে। এটা 9-10 থেকে আমরা করে আসছি, তো এইটাতে তো কোনো সমস্যা না হওয়ার কথা। রাবেয়া বর্ষি বলছে ক্লিয়ার ভাইয়া, একটু কমেন্ট করো। বাকিরা কই? বাকিদের খবর কি? হুসাইন বলছে ক্লিয়ার ভাইয়া, সকলের কাছে ক্লিয়ার হয়েছে। তো যেহেতু এটা আমাদের কাছে ক্লিয়ার, আমরা একটু এবার সামনের দিকে আগাই। দুইটাই স্মল এম ভাইয়া, দুইটাই স্মল এম, একটা m1 আর একটা m2, এটা স্মল এম।
একটা m1 আর একটা m2, দুইটাই স্মল এম, এটাও স্মল এম, এটাও স্মল এম। খায়রুল ইসলাম ক্লিয়ার ভাইয়া, হানিফ সরকার সকলে বলছে ক্লিয়ার ভাইয়া, হোসাইন ক্লিয়ার ভাইয়া। তো যেহেতু ক্লিয়ার, আমরা একটু সামনের দিকে আগাই। এইটা ক্লিয়ার হলে আমি মুছে দিই, সামনের দিকে আগাই। এটা জাস্ট এমন কঠিন না, শুধু থিওরিটিক্যাল পড়াশোনাগুলো পড়লে এই প্রমাণ কিছুই না। তো এই নিউটনের মহাকর্ষীয় সূত্রের প্রভাবে কিন্তু ভাইয়া আপেল নিউটনের মাথায় পড়ছিল। আপেল যে নিউটনের মাথায় পড়ছিল তার কারণ হচ্ছে এই মহাকর্ষ বলের কারণে। কেন ভাইয়া, এটা একটু ব্যাখ্যা করে দিই। এটা পড়াশোনায় আমাদের টপিকস না, বাট একটু ব্যাখ্যা করে দিতেছি যে বিজ্ঞানের গভীর টপিকসগুলোতে পড়তে একটু মজাই লাগে। দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, নিউটন বসেছিল এই জায়গায়, নিউটন এখানে বসেছিল, ধরো এটা হচ্ছে নিউটন, আর এখানে আমাদের আপেল গাছ ছিল, আপেল গাছ ছিল। আমার চিত্র একদমই বাজে, ধরে নাও এটা হচ্ছে আপেল গাছ, যে আপেল গাছ। তো আপেল গাছ থেকে টুপ করে আপেল নিউটনের মাথায় পড়তেছে। কেন করতেছে? আমরা একটু আগে শিখেছিলাম যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে মহাকর্ষ বল বলে। তাহলে এটা একটা বস্তু, এই যে আপেল একটা বস্তু, আবার পৃথিবী একটা ধরো বস্তু। তাহলে দুইটা বস্তু যেহেতু আছে, তাহলে দুইটা বস্তু একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এখন আপেলটার ভর ভাইয়া নেগলিজিবল বা খুব সামান্য, এটা কি এই বসি ভর বিশিষ্ট বস্তুটাকে উপরে টানতে পারবে? কখনোই টানতে পারবে না। তো এই পৃথিবীর ভর যেহেতু বেশি, তো ওইটা এই সামান্য পরিমাণ ওজনের ভরটাকে সে তার নিজের দিকে টানা কোনো ব্যাপারই না। তো এই জন্য কিন্তু আপেল এই মহাকর্ষ বলের কারণে আপেল নিউটনের মাথায় পড়ছিল দিয়ে, এই মহাকর্ষ বলের কারণে নিউটনের মাথায় দিয়ে আপেল পড়ছিল। আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে? এটা আমাদের পড়াশোনার টপিকস না। তো এই অধ্যায়ের এবার আমরা আবার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্সের দিকে প্রবেশ করতেছি। সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। রচনা অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা, রাশিমালা প্রতিপাদন করো। এই কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, বাট আমি তোমাদের বলে দেবো যে আগে অ্যান্সারটা করাই, তারপরে বলে দেবো যে কয়ভাবে এই কোশ্চেন আসতে পারে। অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা আমাদেরকে প্রতিপাদন করতে বলতেছে। আমরা কিন্তু এসএসসিতে শিখে আসছি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার, ক্যাপিটাল এর স্কোয়ার। এই রাশিমালাটা কিন্তু শিখে আসছি এসএসসিতে। এই সূত্রটা দিয়ে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতাম। তোমার আমার আমাদের আশেপাশে চেয়ার টেবিল বই খাতা যত বস্তু আছে সবারই অভিকর্ষ ত্বরণ এই সূত্রটার সাহায্যে আমরা বের করতে পারবো। তো এই রাশিমালাটা কিভাবে আসলো সেটা এখন আমরা প্রতিপাদনটা দেখবো। আমাদের যেহেতু প্রতিপাদন আসে, তো আমরা এই রাশিমালাটা প্রতিপাদন করতে যাব। তো দেখো, এই রাশিমালাটা প্রতিপাদনের পূর্বে প্রমাণ মানে আমি তোমাদের বলছি যে কিছু অনুমান করে নিতে হবে বা ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবীর একটা ভর আছে ভাইয়া, পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এই পৃথিবীর একটা কেন্দ্র, কেন্দ্র থেকে পৃথিবীর পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় পৃথিবীর ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন পৃথিবীর পৃষ্ঠের উপর একটা বস্তু আছে, ধরো এই যে একটা বস্তু, এটা আপেল থাক আর তুমি থাকো আর যেই থাকুক না কেন, তো ওই বস্তুর আমরা অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা বের করবো। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর আমি ধরলাম যে স্মল এম, এই বস্তুটার ভর খুবই ছোট, স্মল এম ধরলাম। এখন আমরা যেহেতু দুইটা বস্তু আছে ভাইয়া, দুইটা বস্তু থাকলে সেখানে কি কাজ করবে? মহাকর্ষ বল কাজ করবে। একটু আগেই পড়াশোনা করে আসলাম মহাকর্ষ বলে। তো এই দুইটা বস্তুর মহাকর্ষ বল এফ এর মানটা কি হবে বলো তো দেখি? মহাকর্ষ বল এফ এর মানটা কি হবে? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এই যে ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিবা। এখানে কিছু লিখে দিবা যে মনে করি বা ধরি, এভাবে লিখে দিবা যে বস্তুর ভর হচ্ছে
এই যে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠের উপর একটা বস্তু আছে যার ভর হচ্ছে স্মল এম, এগুলো লিখে দিবে, এগুলো জাস্ট বাংলা লেখা, এগুলো লিখে দিবা। দেওয়ার পর এখানে বলবা যে মহাকর্ষীয় বল F ইকুয়াল টু G ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি তোমাদের মনে আছে? নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি মনে আছে? F সমান সমান প্রযুক্ত বল F ইকুয়াল টু বস্তুর ভর ইনটু ত্বরণ mg। এটা কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা দেখে আসছি, কিন্তু আমি কিন্তু এটা প্রতিপাদনও করে দিয়েছি। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন একটু ফোকাস করো, এটাও বল সমান সামথিং, এটাও বল সমান সামথিং, দুইটারে বাম পক্ষ সেম, বাম পক্ষ এফ এফ, তাহলে দুইটা সমীকরণে যদি বাম পক্ষ সমান হয় তাহলে তাদের ডান পক্ষও সমান হবে। এটা হচ্ছে গণিতের জেনারেল ল। তাহলে ডান পক্ষ এটার কোনটা? জি, আমি আগে এইটা লিখি যে এম জি সমান, এটার ডান পক্ষ কোনটা? এটা জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন একটু কাজ করো, এই এম কাটা যায়, স্মল এম কাটা যায়, তাহলে পরে থাকতেছে কি? জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, ক্যাপিটাল একটু নিচে লিখি যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এই যে সূত্র আমাদের প্রতিপাদিত হয়েছে, সূত্র আমাদের দেখো কই থেকে আসছে, দেখছো? সূত্র প্রতিপাদিত হয়ে গেছে যে জি ইকুয়াল টু, দেখো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, একটু আগে এই সম্পর্কে বলে আসছি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা, রাশিমালাটা এখন আমরা প্রতিপাদন করলাম। তো দেখো এই কোশ্চেনটা আমি বলছি কিন্তু অনেকভাবে আসতে পারে। কিরকম? এখানে দেখো এম কি ভাইয়া? পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে ধ্রুব, এটা আজ জীবন চেঞ্জ হবে না, পৃথিবীর ভর আজ জীবন চেঞ্জ হওয়া সম্ভব না। মহাকর্ষীয় ধ্রুবক জি, এই যে ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক, এটাও ধ্রুবক, এর মান হচ্ছে 6.673 গুণন 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এইটার মানও আজ জীবন চেঞ্জ হবে না, আজ জীবন ধ্রুবক। তো যেহেতু এই দুটা ভাইয়া চেঞ্জ হইতেছে না, তাহলে অভিকর্ষ ত্বরণ জি কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে না। এই দুইটা যদি চেঞ্জ না হয় তাহলে এই অভিকর্ষ ত্বরণ জিও চেঞ্জ হবে না। বাট এখানে আর যে আছে ভাইয়া, পৃথিবীর ব্যাসার্ধ আর, এইটা কিন্তু ধ্রুবক না। পৃথিবী আমাদের সুষম গোলাকৃতির বস্তু না, এটা অনেকটা ডিম্বাকার আকৃতির। তো যেহেতু ডিম্বাকার আকৃতির, তো এই কারণে এর মেরু অঞ্চলটা অনেকটা চাপা, যার কারণে ওইখানে আর এর মানটা কম, চাপা মানে আর এর মানটা কম, আর আর এর মান কম হলে সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এর সাথে। আর বিষুবীয় অঞ্চলটা ভাইয়া অনেকটা চ্যাপ্টা, চ্যাপ্টা যেখানে সেখানে আর এর মান বেশি, বেশি হলে আর এর মান বেশি হলে জি এর মান কি হবে? কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কার উপর ডিপেন্ড করতেছে বলো তো দেখি? এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এই দুটোর উপর বিষয় নির্ভর করতেছে কি? না, নির্ভর করতেছে এই আর এর উপর, পৃথিবীর ব্যাসার্ধের উপর। পৃথিবীর যদি ব্যাসার্ধ বাড়ে আর এর মান বাড়বে, পৃথিবীর ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে জি এর মানটা কমবে, আর পৃথিবীর ব্যাসার্ধ কমলে জি এর মানটা বাড়বে। বা এটা স্থানের উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা। কিভাবে? তুমি এখন বাংলাদেশে আছো, এখান থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ মাপো তাহলে একটা পাবা, বাট যদি তুমি ইংল্যান্ডে চলে যাও বা অস্ট্রেলিয়া চলে যাও, তো সেইখানে থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ মাপো তাহলে কিন্তু একটু চেঞ্জ বা তারতম্য ঘটবে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আর বা পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে বা স্থানের উপর নির্ভর করতেছে। কোশ্চেন অনেকভাবে আসতে পারে, তোমাকে বলবে দেখাও যে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা স্থান নিরপেক্ষ নয় বা স্থানের উপর নির্ভর করে, তখন এভাবে বলে দিবা। বা বলতে পারে যে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা পৃথিবীর ভরের উপর নির্ভর করে না, বা ভরের উপর নির্ভর করে না, বা জি এর উপর নির্ভর করে না, তখন তুমি বলে দিবে এই দুটো ধ্রুবক, এই জন্য ডিপেন্ড করে না। আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। I hope ক্লিয়ার। নিলয় কুমার সাহা বলছে ক্লিয়ার। খায়রুল ইসলাম বলছে ক্লিয়ার। বলো তো একটু দেখি ক্লিয়ার কিনা, আমাকে বলো, দ্রুত কমেন্ট করো। বাকিগুলোর খবর কই, এটা বুঝছি কিনা একটু বলো। ক্লিয়ার ভাইয়া। রাবিয়া বর্ষি বলছে, নিলয় কুমার সাহা বলছে ক্লিয়ার। তো যেহেতু ক্লিয়ার, আমরা একটু সামনের দিকে আগাই। এমডি হোসাইন বলছে ক্লিয়ার, তো সকলের কাছে ক্লিয়ার, আমি একটু সামনের দিকে আগাই।
এগুলো হচ্ছে টুকটাক প্রতিপাদন। এত ইজি প্রতিপাদন, দেখছো কতটা ইজি। এই প্রতিপাদন কিন্তু তোমাদের রচনামূলকে আসে, 8 মার্কে আসে। দেখো এই অধ্যায়ের জন্য রচনামূলক 3টা ইম্পর্টেন্ট, 3টা রচনামূলক ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। এই এখন আমি ওই মুক্তিবেগের রাশিমালাটা পড়াবো, ওইটা একাই 70% বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো কিন্তু অনেকবার বোর্ডে আছে, তোমাদের সবগুলো করতে হবে, 3টাই করতে হবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলতে পারি যে এখান থেকে মুক্তিবেগের রাশিমালা, ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকবারে ম্যাক্সিমামের সময় ওইটা দেখা যায় আসে, কিন্তু সবগুলো বাকি যে 2টা আছে ওই 2টাও ইম্পর্টেন্ট। আমি সবগুলোই করাবো, টেনশন নেওয়ার দরকার নাই। একটা করাইলাম, একটা রচনামূলক করাইলাম, আর বাকি 2টা করে আমাদের লেকচার শেষ করে দেব। মুক্তিবেগের রাশিমালা, এটা কিন্তু তুলনামূলক একটু কঠিন, এটা কিন্তু তুলনামূলক একটু কঠিন। তো শুরুতে বলে নিতেছি যে ভয় খাইও না আবার, এটা একটু কঠিন, এটা করতে হবে তোমাদের। এটা খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টপিক্সটা। দেখো মুক্তিবেগের রাশিমালা, এটা প্রতিপাদনের পূর্বে আমরা মুক্তিবেগটা সম্পর্কে জেনে আসি। মুক্তিবেগটা কি? একটা বস্তুকে কমপক্ষে যে বেগ দিয়ে নিক্ষেপ করলে সেই বস্তুটা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটাকে বলা হইতেছে মুক্তিবেগ। আমার হাতে এই মার্কারটা আছে, এই মার্কারটাকে আমি নিক্ষেপ করে দিলাম, তো এইটাকে নিক্ষেপ করে দিলাম, তো এইটাকে নিক্ষেপ করে দিলে কি হবে ভাইয়া? এই মার্কারটা উপরের দিকে উঠতে থাকবে, উঠতে থাকবে। তো একটা সময় গিয়ে এই মার্কারটা উঠতে উঠতে মহাশূন্যে চলে যাবে। আর যদি মহাশূন্যে চলে যায় তাহলে কি হবে ভাইয়া? বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবে না, মহাশূন্যে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল থাকে না, বা আকর্ষণ বলের মান 0। তো আকর্ষণ বলের মান 0 হলে বস্তুটাকে পৃথিবী টানতেও পারবে না নিচের দিকে। যদি না টানে বস্তুটাকে, বস্তু কি করবে? এভাবে মহাশূন্যে ঘুরতেই থাকবে, ও টান বল পাইতেছে না নিচের দিকে, ওই জন্য ঘুরতেই থাকবে এভাবে। তো এই যে মার্কারটাকে ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে বা একটা অসীম দূরত্বে পাঠাইতে আমাকে যে বেগ দিয়ে নিক্ষেপ করতে হবে ভাইয়া, সেই বেগটাকে বলা হইতেছে মুক্তিবেগ। এই মুক্তিবেগের মান হচ্ছে ভাইয়া 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সরি কিলোমিটার পার আওয়ার, সম্ভবত মেবি এইটা মনে হয়, আমি একটু ভুলে গেছি, দেখি মানটা। কিলোমিটার পার সেকেন্ড হবে। এই মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা বলতে বোঝায় যে তুমি একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিয়ে নিক্ষেপ করো, তাহলে ওই বস্তুটা আর কখনোই ভূপৃষ্ঠে ফিরে আসবে না, ওইটা চলে যাবে একবারে মহাশূন্যে। তো এইটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ ভি এর মান, মুক্তিবেগ ভি এর মান। এখন আমরা এই মুক্তিবেগ ভি এর রাশিমালাটা একটু প্রতিপাদন করব। তো রাশিমালাটা আগে লিখে দেই, এরপর রাশিমালাটা প্রতিপাদন করতেছি। v is equal to root over of 2gr, এটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। এই রাশিমালাটা এখন আমরা প্রতিপাদন করব। তো দেখো এই রাশিমালাটা প্রতিপাদনের পূর্বে আমাদের কিছু এখানে নতুন টপিকস আসবে, ওগুলো সম্পর্কে জানতে হবে। যেমন এইরকম একটা চিহ্নের সাথে পরিচিত হবা, এটাকে বলা হইতেছে ভাইয়া ইন্টিগ্রেশন সাইন, বা বাংলায় যোগজীকরণ চিহ্ন, যোগজীকরণ। এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানবা তোমাদের ম্যাথমেটিক্স 2 বইতে, সেকেন্ড সেমিস্টারের বইয়ে অন্তরীকরণ যোগজীকরণ ফুল পার্ট পাবো, ওইখানে বিস্তারিত জানবা। বাট আমাদের এই প্রমাণের খাতিরে এখানে 2-1টা সূত্র ইউজ হবে ইন্টিগ্রেশনে, আমি সূত্রগুলো লিখে দিব, যে কখন কোন সূত্র ইউজ হবে ওই সাইডে লিখে দিব, ওগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো চলো আমরা প্রমাণটা শুরু করে দিই। এই যে বাঁকা চিহ্নটা এস এর মতো বা সাপের লেজের মতো, এটার নাম কি? যোগজীকরণ। যোগজীকরণ একটু মাথায় রাখবে এটাকে। দেখো প্রমাণ মানে কিছু অনুমান করে না বা ধরে নেওয়া। তো মুক্তিবেগটা কি ভাইয়া? এর আঙ্গিকে আমরা একটু সামারি করে নিই, চিত্র আঁকে নিই। মুক্তিবেগ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করে দেবো, ওইটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। তাইলে এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো সাইড আউট করে এই প্রমাণটা সবচেয়ে বেশি বড়, বেশি বড় না, মিডিয়াম আছে, তবে সাইড আউট করলে ভালো হবে মনে হয়। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর তো ভর আছে, পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা আমি প্রকাশ করলাম। তো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন একটা বস্তু এইখানে আছে ভাইয়া, একটা বস্তু এইখানে আছে, সেই বস্তুটা হচ্ছে স্মল এম ভর বিশিষ্ট একটা বস্তু।
তো এই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে স্মল আর দ্বারা প্রকাশ করলাম। মুক্তিবেগে কি বলছে, ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করতে হবে। তো পৃথিবী আট করছি, এরপর পৃথিবীর পৃষ্ঠের উপর একটা বস্তু আছে, এটাকে নিক্ষেপ করে দিতে হবে। ওই আঙ্গিকে আমি একটা সামারি ওয়ার্ড করে নিছি। এখন একটু ফোকাস করো, দেখো একটু ফোকাস করো তো, একটু ফোকাস করো। এখানে এম কি ভাইয়া, একটু লিখে নিবা তো। এখানে বস্তুর ভর, বস্তুর ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর। এগুলো আশা করি সবাই জানো, এই প্রতীকগুলো সম্পর্কে সকলের পরিচিত আছে। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর স্মল আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আমার এই বস্তুর ভর, ভর পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে স্মল আর। তো আমরা এই বস্তুটাকে ভাইয়া কি করলাম, যে এইখান থেকে এই এতটুকু দূরত্বে সরাইলাম, খুবই ক্ষুদ্রতম একটা দূরত্বে সরাইলাম। ধরলাম এই দূরত্ব হচ্ছে ডিআর, ডিআর দূরত্বে সরাইলাম। আমরা এই বস্তুটাকে এইখান থেকে এইখানে সরাইছি, খুব ক্ষুদ্রতম একটা দূরত্বে সরাইছি। তো যেহেতু ভাইয়া বস্তুটাকে আমি সরাইছি, তার মানে কি ভাইয়া, স্মরণ ঘটছে, আর স্মরণ ঘটলে তো কাজ ঘটবে, স্মরণের দরুন কাজ ঘটে। তাহলে আমরা যেহেতু বস্তুটাকে এইখান থেকে এইখানে সরাইছি, একটা কাজ পাবো। সেই কাজটা ক্ষুদ্রতম হবে নাকি বৃহত্তম হবে, আমাকে বলো তো দেখি। অবশ্যই ক্ষুদ্রতম কাজ হবে। কেন? কারণ তুমি সরাইছো ক্ষুদ্রতম, এখান থেকে এতটুকু খুব ক্ষুদ্রতম দূরত্বে সরাইছো, তাহলে কাজও পাবা ক্ষুদ্রতম। তো এই ক্ষুদ্রতম কাজটাকে আমি ডিডব্লিউ দ্বারা প্রকাশ করলাম। ডিডব্লিউ কাজ সমান আমরা কি জানি ভাইয়া, বল ইন্টু স্মরণ, বল ইন্টু স্মরণ। স্মরণ এখানে কই, স্মরণ কই থেকে আসলো, তুমি সরাইছো এখান থেকে এইখানে, এই যে এতটুকু স্মরণ করছে, দেখো কতটুকু স্মরণ করছে, এই যে ডি আর পরিমাণ স্মরণ করছে। এমন কথা দিতে পারে ভাইয়া আপনি তো বলের কথা এখানে কোনো উল্লেখ করলেন না, বা বলের রাশিমালা এখানে কোনো উল্লেখ করলেন না, বাট এই বলটা কই থেকে আসলো, এফ কই থেকে আসলো? দেখো এটা আমাকে বলো তো দেখি, যে এফটা কি এখানে, একটু বলো তো দেখি যে এফটা এখানে কি, এই এফ বলটার নাম এইখানে কি? আমি কিন্তু একটু আগে পড়াইছি। এই বল, এই এফ বলটার নাম হচ্ছে এখানে মহাকর্ষীয় বল। দেখো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, পৃথিবী একটা বস্তু ধরে নাও। তাহলে দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে না, সেই আকর্ষণ বলটাকে কি বলা হয় ভাইয়া? মহাকর্ষ বল। তাহলে এখানে এফটা কি ভাইয়া? মহাকর্ষীয় বল। তো মহাকর্ষীয় বল এফ সমান আমরা কি জানি ভাইয়া, জি ইন্টু ক্যাপিটাল এম, যেহেতু বস্তুদের ভরের গুণফল, ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব কত? আর, এর উপর স্কোয়ার। তো এই সূত্র জাস্ট এখানে আমরা লিখে দেব এফ এর জায়গায়, যে জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তো ভাইয়া এখন আমরা যে কাজটা পাইলাম এটাও একটা ক্ষুদ্রতম কাজ। দেখো খালি এফ এর জায়গায় আমি খালি রাশিমালাটা চেঞ্জ করে দিছি, এই কাজটা হচ্ছে আমার একটা ক্ষুদ্রতম কাজ। তো একটু তোমাদেরকে একটু বলতেছি, দেখো এই ডিডব্লিউ, ডিআর, ডিভি এগুলো কি বোঝায়? ডিডব্লিউ যখনই ডি যুক্ত রাশিমালা দেখবা তখন বুঝে নিবা যে ওইটা ক্ষুদ্র পরিবর্তন বা কোনো কিছুর ক্ষুদ্রতম মানকে বোঝায়। যেমন ডিডব্লিউ মানে ক্ষুদ্রতম কাজ, আর ডিআর মানে ক্ষুদ্রতম দূরত্ব বা দূরত্বের ক্ষুদ্রতম পরিবর্তন। ডিভি মানে ভাইয়া ক্ষুদ্রতম আয়তন বা ক্ষুদ্রতম আয়তনের পরিবর্তন। এই ডি যুক্ত রাশিমালা প্রকাশ করে ক্ষুদ্রতম কোনো কিছুকে। এই ডি যুক্ত রাশিমালাকে বলে ডিফারেন্সিয়েশন যুক্ত রাশিমালা। এই ডিফারেন্সিয়েশনের কাজই দিচ্ছে ক্ষুদ্রতম মানকে প্রকাশ করা। এটা তোমরা ম্যাথমেটিক্স 2 তে জানলা, আপাতত মনে রাখে নাও, যে মনের মাথায় সেট আপ করে নাও যে ডি যুক্ত রাশিমালা প্রকাশ করে ক্ষুদ্রতম মানকে। তো ডিডব্লিউ ক্ষুদ্রতম কাজ, ডিআর ক্ষুদ্রতম দূরত্ব, ডিভি ক্ষুদ্রতম আয়তন। তো ভাইয়া আমাদের কাজ কি ভাইয়া, বা আমাদের উদ্দেশ্য কি? বস্তুটাকে কি এখান থেকে এখানে পাঠা? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বস্তুটাকে মহাশূন্যে পাঠা বা অসীমে পাঠা। তাহলে বস্তুটাকে তুমি মহাশূন্যে পাঠাইতে চাও বা অসীম ইনফিনিটি দূরত্বে পাঠাইতে চাও। যদি বস্তুটাকে অসীমে পাঠাইতে চাও বা ইনফিনিটি দূরত্বে পাঠাইতে চাও, তাহলে কি তোমার এই ক্ষুদ্রতম কাজ দিয়ে পাঠা সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে তোমাকে কি কাজ করতে হবে? একটা বৃহত্তম কাজের মাধ্যমে ওই বস্তুটাকে মহাশূন্যে বা অসীম দূরত্বে পাঠা সম্ভব। তো এখন আমরা সেই বৃহত্তম কাজের মানটা বের করব। তো আমি কিন্তু শুরুতে বলছি যে মুক্তিবেগ কি, ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে অসীমে নিক্ষেপ করব। তো ভূপৃষ্ঠ অসীম বা পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে নিক্ষেপ করে দেব, ভূপৃষ্ঠ থেকে সেটাকে অসীমে নিক্ষেপ করে দেবো। ভূপৃষ্ঠ মানে কি ভাইয়া? পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব। তাহলে তুমি কি কাজ করতেছ, যে আর দূরত্ব হতে অসীমে পাঠাইতেছ, অসীমে পাঠাইতে চাইতেছ। তো অসীমে যদি পাঠাইতে চাও তাহলে কাজ কি ক্ষুদ্রতম দিলে হবে না, বড় বৃহত্তম কাজ নিতে হবে। তাহলে পাঠাইলে তোমাদের যে মোট কাজ বা বৃহত্তম কাজটা হবে সেটাকে আমি ধরলাম যে ভাইয়া ওটা হচ্ছে ডাব্লিউ। এখন এই মোট কাজ ডাব্লিউর আমরা মান বের করব।
ডাব্লিউ এর মান বের করবো। এই ডাব্লিউ এর মান আমরা কিভাবে বের করতে পারি? এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে মোট কাজ পাবা। আমি একটু লিখি, তারপরে বুঝাইতেছি যে কেন ইন্টিগ্রেশন করতেছি। দেখো এটাকে কেন ইন্টিগ্রেশন করলেন ভাইয়া? এই দেখো, এইটা আমাদের ডিডাব্লিউ মানে ক্ষুদ্রতম কাজ, তো এটা ক্ষুদ্রতম কাজের রাশিমালা। এখন ইন্টিগ্রেশনের কাজ হইতেছে ভাইয়া ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছুর সমষ্টি দেওয়া। তো ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টির মাধ্যমে তুমি কি কাজ পাবা? বৃহত্তম কাজ পাবা, তো বা মোট কাজ পাবা। তো ওইটাই তো আমরা বের করতে চাই, বৃহত্তম বা মোট কাজটাই তো বের করতে চাই। আমি আবার বলতেছি, এই ডিফারেন্স, এই যে ইন্টিগ্রেশন, দেখো এটাকে বাঁকা চিহ্ন করে দিছি, এই যে সাপের লেজের মতো চিহ্ন বা এস, এই যে এস বাঁকা এস করে দিতেছি, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। তো যখন আমাদের ক্ষুদ্রতম কাজ দেওয়া থাকবে বা ক্ষুদ্রতম কোনো কিছু দেওয়া থাকবে, ওর বৃহৎ মান বা বড় মান বের করতে বলবে, তখন কাজ আমাদের চোখবন্দি কাজ হইতেছে ইন্টিগ্রেশন করা। সেটা হচ্ছে ফিজিক্সের যে কোনো অধ্যায়ের প্রতিপাদন হোক, তোমাকে বৃহত্তম চাবে ইন্টিগ্রেশন করে দেবা। তো ইন্টিগ্রেশন করে দিলাম। এখন দেখো, এখন আমাদের একটু লিমিট বসাইতে হবে। এখানে আমাদের লিমিট হচ্ছে আর, এখানে হচ্ছে ইনফিনিটি। এই আর ইনফিনিটিটা কি ভাইয়া? এগুলোকে বলা হয় লিমিট বা সীমা। এই আরটাকে বলা হইতেছে লোয়ার লিমিট, আর ইনফিনিটিটাকে বলা হইতেছে আপার লিমিট। তো এগুলো আবার কই থেকে আসলো? দেখো, আমি কিন্তু শুরুতে বলছিলাম যে মুক্তিবেগের ক্ষেত্রে আমরা বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাবো, তাহলে সর্বনিম্ন বস্তুটা ভূপৃষ্ঠে থাকতে পারে। তো এই সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে তার লোয়ার লিমিট বা সর্বনিম্ন লিমিট। এই যে ভূপৃষ্ঠ যদি থাকে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? আর হবে না ভাইয়া? অবশ্যই আর। তো ওইটাই হচ্ছে তার সর্বনিম্ন লিমিট বা লোয়ার লিমিট। সর্বনিম্ন যে জায়গা থেকে সে উঠতে পারে সেটা হচ্ছে তার সর্বনিম্ন লিমিট। আর আপার লিমিটটা কি ভাইয়া? এই ইনফিনিটি হচ্ছে আপার লিমিট। আপার লিমিটটা কি? যে সর্বোচ্চ সে যে জায়গায় পৌঁছাবে তার যে লিমিটটা বা তার যে সীমাটা আছে সেই দূরত্বর মান। তো সর্বোচ্চ কই পৌঁছাবে? অসীম দূরত্বে। এই অসীম দূরত্ব, এটা হচ্ছে তার আপার লিমিট। আশা করি এটা ক্লিয়ার। তো এইখানে যদি লিমিট বসাইতেছো, এখানে অবশ্যই বসাইতে হবে। তো এইখানে আবার লিমিট কোনটা বসবে? দেখো, আমি শুরুতে বলছিলাম যে বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাবো। যদি ভূপৃষ্ঠে থাকে বস্তুটা, শুরুতে বস্তুটা যদি ভূপৃষ্ঠে থাকে, যদি তুমি ওই বস্তুটাকে না সরাও, সর্বনিম্ন যে সে ভূপৃষ্ঠে থাকতে পারে, যদি ভূপৃষ্ঠ থেকে না সরাও, তাহলে কাজের পরিমাণটা হবে কত ভাইয়া? বলো তো দেখি। 0 হবে, কারণ বস্তুটা ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠে তুমি তাকে সরাইতেছো না। তাহলে যদি না সরাও কাজের পরিমাণ কত হবে? 0। তাহলে তার সর্বনিম্ন কাজ হইতে পারে 0, এবং বস্তুটাকে তুমি কই নিয়ে যাবা? অসীমে নিয়ে যাবা। অসীমে নিয়ে গেলে একটা কাজ পাবা, বৃহৎ কাজ। সেই কাজটার পরিমাণ কি হবে? তোমার মোট কাজের সমান হবে বা মোট কাজ হবে। মোট কাজ কত? ডাব্লিউ। এখন জাস্ট তুমি একটু ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করবা, বাস প্রতিপাদন হয়ে যাবে। এখানে একটু ফোকাস করো, আমি একটু ফর্মুলাগুলো লিখে দিতেছি। এখানে একটু দেখো, এখানে লিখে দিতেছি ফর্মুলাগুলো। ওইখানে জায়গা নেই সম্ভবত, মেবি জায়গা হবে না। দেখো, ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে ম্যাথমেটিক্স 2-তে পাবা, কনফার্ম পাবা। এখন এখানে যদি এক্স না থেকে ডাব্লিউ থাকে তাহলে কি হবে ভাইয়া? ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিডাব্লিউ এর ফর্মুলা হবে ডাব্লিউ। তাহলে এখানে তুমি বলতে পারো ডাব্লিউ লিখবা, এরপর এটাকে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবা। এরপরে যে লিমিটগুলো আছে এগুলো কই যাবে? এগুলো এইভাবে বসবে, যে লোয়ার লিমিটটা বসবে তোমার বাম যে ডান পাশের নিচে, আর আপার লিমিটটা বসবে ডান পাশের উপরে। দেখো জায়গা কিন্তু সেম আছে, কোনো প্যারা নেই। এরপর এখানে একটু ফোকাস করো। দেখো, এই জি, ক্যাপিটাল এম, স্মল এম, এগুলো কিন্তু ধ্রুবক। কেমনে ধ্রুবক? জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আজীবন চেঞ্জ হবে না, আর স্মল এম দিচ্ছে বস্তুর ভর। তুমি যদি ভূপৃষ্ঠের উপর একটা 2 কেজি বস্তু রাখো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরও তো ওই 2 কেজি থাকবে, ওটা কি কমবে না। তাহলে যেহেতু এগুলো ধ্রুবক, এগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। ধ্রুবক ইন্টিগ্রেশনের ভিতরে থাকলে সমস্যা করে। এগুলো তোমরা ইন্টিগ্রেশনে পড়বা, সেকেন্ড সেমিস্টারে পড়বা, কোনো চিন্তা নেওয়ার দরকার নাই। 1 ইন্টু আর স্কোয়ার, এখানে থাকতেছে আর স্কোয়ার, আর সাইডে থাকতেছে ডিআর। বা তোমরা তোমাদের একটা ধ্রুবক চেনার কৌশল শিখে দিতেছি। দেখো, ডির সাথে যা থাকবে সেইটা বাদে বাকি সবগুলো ধ্রুবক। ডি এর সাথে কি আছে ভাইয়া? আর বাদে বাকি সবগুলো ধ্রুবক। জি, এম, স্মল এম, ক্যাপিটাল এম সবগুলো হচ্ছে ধ্রুবক, শুধু আর এখানে রাখবা। এবার একটু ফোকাস করো, আমি লিমিটটা বসে না দিই,
দেখো ডাব্লিউ, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া থাকো 0, ডাব্লিউ সমান, এটা আবার একটা ভাইয়া ফর্মুলা, জি ক্যাপিটাল এম স্মল এম। দেখো এই আর স্কোয়ার 1/r স্কোয়ারটাকে আমি যদি উপরে নিয়ে দিই তাহলে কি হবে ভাইয়া, আর ইনভার্স হবে না, আর ইনভার্স 2 হবে না। এইটা আবার ফির একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই হয় এখানে। এই ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল অন ইনটু ইন্টিগ্রাল এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, এক্স স্কোয়ার না, এটা এখানে n হবে। ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার n প্লাস 1, ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। আমি আবার বলতেছি, ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। মানে চলকটা ঠিকই থাকবে, একবার উপরে পাওয়ার বেশি হবে, n এর সাথে পাওয়ার বেশি হবে, জাস্ট ওই পাওয়ারটাই নিচে ভাগ হয়ে যাবে। তো এখন একটু ফোকাস করো, এইটার দিকে একটু তাকাও, তো এইটার দিকে একটু তাকাও, এইটার দিকে তাকাও। এই যে ইন্টিগ্রাল আর ইনভার্স 2 ইনটু dr, এটাকে আমরা কিভাবে বলতে পারি ভাইয়া, যে এটাকে যদি x চিন্তা করো আর এটাকে যদি n চিন্তা করো, 2টাকে n চিন্তা করো, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, n, এই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে যে x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 মাইনাস 2 প্লাস 1। এবার একটু ফোকাস করো, এই আর ইনভার্স 2 প্লাস 1 এটাকে ক্যালকুলেট করলে মাইনাস 1, আর এখানে থাকতেছে মাইনাস 2 প্লাস 1 ক্যালকুলেট করলে মাইনাস 1। তা আমি মাইনাসটাকে বাইরে আনলাম, মাইনাস 1টাকে বাইরে আনলাম, তাহলে থাকতেছে মাইনাস আর ইনভার্স 1। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াইতেছে ভাইয়া, মাইনাস আর ইনভার্স 1। আই হোপ এটা দেখা যাইতেছে না, আমি একটু মুছে দিতেছি, এতটাকে মুছে দিয়ে এখানে লিখি, দেখা যাইতেছে কি দেখি একটু, ও দেখা যাইতেছে না, আমাকে সাইডে লিখতে হবে, আমাকে সাইডে লিখতে হবে। তাহলে আমি সাইডে লিখি, পরের লাইনে আমাদের দাঁড়াইতেছে যে ডাব্লিউ, এটা হচ্ছে লিমিট যুক্ত ব্র্যাকেট ক্লোজ ছিল সমান, এগুলো একটু বোরিং লাগবে, এগুলো টপিকস নতুন, এজন্য তোমাদের কাছে বোরিং বা কঠিন লাগতে পারে। জি ক্যাপিটাল এম স্মল এম, এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাইলাম যে মাইনাস আর ইনভার্স 1 পাইছি। এবার লিমিট হচ্ছে ভাইয়া, এর লিমিট কই, আর ইনফিনিটি, আর ইনফিনিটি, এখানে আর বসাবো, উপরে ইনফিনিটি। এবার একটু ফোকাস করো, এবার কাছে দিচ্ছে আমার লিমিটগুলো বসে দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তো দেখো লিমিট কিভাবে বসাবো, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে, এবার আমাদের তুলে দিতে হবে, তুলে দিয়ে লিমিট বসাইতে হবে। তো লিমিট কিভাবে বসাবো, তুমি যাকে ইন্টিগ্রেশন করছো সেই জায়গাতে তোমাদের লিমিট বসাইতে হবে। ডাব্লিউকে ইন্টিগ্রেশন করছি ওই জায়গাতে লিমিট বসাইতে হবে। তো লিমিট বসার নিয়ম হচ্ছে একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে। তো এই ডাব্লিউ এর জায়গাতে একবার ওই উপরের সংখ্যাটা বসবে, ডাব্লিউ এর জায়গাতে একবার নিচের সংখ্যাটা বসবে, এবং মাইনাস একটা নিচে একটা, এবং মাঝে একটা মাইনাস হবে। তো ডাব্লিউ এর জায়গা তোমার বসবে উপরের সংখ্যাটা, তো ডাব্লিউ এর জায়গা বসতেছে ডাব্লিউ মাইনাস, ডাব্লিউ এর জায়গা বসবে এবার নিচের সংখ্যাটা, নিচের লিমিটটা 0 0 সমান জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে থাকতেছে লিমিট, এখানে বসে দাও। এই মাইনাসটাকে একবারে বাইরে বের করে নাও, আমি জাস্ট মাইনাসটাকে একবারে বাইরে বের করে আনতেছি, মাইনাস থাকলে ভেজাল। তাহলে এখানে কিভাবে বাইরে বসবে, লিমিট বসবে। লিমিট কিভাবে বসাবা, একবার আপার লিমিট বসে, একবার লোয়ার লিমিট। তাহলে আর এর জায়গায় একবার কি বসবে ভাইয়া, ইনফিনিটি বসবে। তাহলে আর এর জায়গায় বসবে ইনফিনিটি, ইনফিনিটি ইনভার্স, এবং আর এর জায়গাতে একবার বসবে মাইনাস বসবে, এবং আর এর জায়গাতে এর লোয়ার লিমিট যেটা আছে সেটা একবার বসবে। তাহলে এটা বসে দাও, আর এর জায়গায় বসে যদি দেই তাহলে আর এর উপর ইনভার্স আছে, ইনভার্স বসবে, ক্যাপিটাল আর আছে, এই যে ক্যাপিটাল আর এর লিমিট ওটা বসে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার একটু ফোকাস করো, ডাব্লিউ মাইনাস 0 সমান কি দাঁড়িয়েছে, ডাব্লিউ সমান মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম। এটা যদি একটু ক্যালকুলেট করো ভাইয়া, ইনফিনিটিকে আমি ইনফিনিটি ইনভার্সটাকে লিখতে পারি 1/ইনফিনিটি মাইনাস 1/, আর ইনভার্সটাকে লেখা যায় 1/r। এখন একটু ফোকাস করো, ডাব্লিউ সমান কি থাকতেছে, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম। 1/ইনফিনিটির ভ্যালু হচ্ছে ভাইয়া 0, ইনফিনিটি মানে বিশাল বড় একটা সংখ্যা, লাইক কোটি 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 তারও বেশি।
তো 1 কে যদি কোটি কোটি কোটিতে আরো বেশি দ্বারা ভাগ দাও তাহলে ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেটর চেপে দেখো যে 0.000 সামথিং বেরোতেছে। তো অত নেগলিজেবল সংখ্যাকে আমার নেওয়ার দরকার নেই, তাহলে থাকতেছে -1/r। এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হইতেছে, তাহলে Gm ডিভাইড বাই r স্কোয়ার, সরি r, এটা থাকতেছে আমাদের w। এতটুকু কি বুঝছি আমাকে বলো তো দেখি, এতটুকু বুঝছি কি না? আমাকে বলো এতটুকু বুঝছি কি না? এতটুকু বুঝছি কি না? ওকে ভাই, খায়রুল ইসলাম বলছে ক্লিয়ার, হানিফ সরকার। তাহলে আমি একটু সামনের দিকে আগাই, এতটুকু যদি বুঝছি আমরা সামনের দিকে আগাই। দেখো আমি আবার বলতেছি আমি কি কাজ করছি। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কাজ, বৃহত্তম কাজ করার জন্য জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করছি। আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বৃহত্তম কাজ পাই, একটু আগে কিন্তু বলছি এটাকে ইন্টিগ্রেশন করছি। এখন এই যে DW কে যদি ইন্টিগ্রেশন করি, এটা একটা ফর্মুলা আছে 1 × DW = W। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা, কিছু নাই মানে মনে মনে 1 আছে, W লিখে দিছি, এরপর লিমিটগুলো আছে যেভাবে ওটা বসে দিছি। G ক্যাপিটাল M স্মল m এগুলো হচ্ছে ধ্রুবক, বাইরে আনছি, আর এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভিতরে আছে। এটাকে একটা খালি শুধুমাত্র আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি যে ইন্টিগ্রাল x⁴n × dx এর ফর্মুলা হচ্ছে x⁴n+1 ডিভাইড বাই n+1। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ক্যালকুলেট করলে দেখবা যে r ইনভার্স 2 দাঁড়াইতেছে। আমি একটু আগে কিন্তু এটা দেখাইছি। এবার জাস্ট কোনো কাজ করে নিয়ে লিমিটগুলো বসে দিছি, দেখা যাইতেছে। তাহলে এটাকে আমি একটু মুছে দিতেছি, এটা যদি দেখা যাইতেছে মুছে দিতেছি। এখন এটা আমার দরকার, এই অংশটুকু দেখো ভাইয়া, আমরা যে কাজটা পাইছি, এই যে কাজটা পাইছি সেটা হচ্ছে মোট কাজ। দেখো এটার সাথে কোনো ডি যুক্ত নাই, ডি যুক্ত থাকলে বুঝবে ক্ষুদ্রতম কাজ, না থাকলে ওটা হচ্ছে বৃহত্তম কাজ। আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে বৃহত্তম কাজ পাইছি। এখন এই কাজটা এবং তুমি যে বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করে দিছো, নিক্ষেপ করে অসীমে পাঠাইছো, আর এই কাজটার মাধ্যমে তুমি অসীমে গেছো, তাহলে দুইটা কাজ সেম হবে না? অবশ্যই সেম হবে, কারণ তুমি গতিশক্তির মাধ্যমেও অসীমে গেছো, এই বস্তুটাকে এই কাজের মাধ্যমে তুমি অসীমে গেছো, তাহলে দুইটা কাজ সেম হবে। যদি দুইটা কাজ সেম হয় তাহলে এই কাজটার ভ্যালু কত? এই যে Gm ডিভাইড বাই r, এর সাথে আমরা গতিশক্তিজনিত কাজ সমান জানি 12 mv²। এখন এখান থেকে কি কি কাটা যায়? এই যে স্মল m কাটা যাইতেছে, থাকতেছে Gm/r সমান থাকতেছে v²। এখন একটু ফোকাস কর, আমরা ভিটাকে, এই যে আমার লাগবে শুধুমাত্র ভি, আমি দেখো এখানে লাগবে শুধুমাত্র ভি, তো এই জন্য এই পাশে আছে স্কোয়ার যুক্ত ভি, এই জন্য এটাকে আমি এই পাশে পার করে দেবো, রুট করে দেবো। তাহলে স্যার শুধুমাত্র ভি সমান থাকতেছে √Gm ডিভাইড বাই r। বাট সূত্র তো এখনো প্রতিপাদিত হলো না, সূত্র তো শুধুমাত্র জি এবং আর আছে, এখানে তো জি আর নাই। তাহলে এটা কিভাবে আনবা? দেখো এই যে জিটা কি ভাইয়া? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ সমান আমরা কি জানি ভাইয়া? এটা লিখে দিই যে অভিকর্ষ ত্বরণ G=Gm/r²। এই সূত্রটা কিন্তু একটু আগে আমি পরে আসছি, Gm/r²। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? এই যে Gm বাই নিচে আর লেখে জাস্ট এখানে আরও একটা আর গুণ করে দিলাম, ঠিক আছে, নিচে একটা আর লেখে উপরে একটা আর দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো এই আর গুণ করলে দাঁড়াবে r², আর গুণ করলে r² দাঁড়াবে এখানে। এই উপরে আর নিচে আর কাটাকাটি যাবে, দেখো এই আর এর কাটাকাটি করলে আমাদের পূর্বের লাইন আবার মিলে যাবে। পূর্বের লাইন Gm/r, এই যে Gm/r থাকবে, এই আর কাটাকাটি গেলে আমি জাস্ট এখানে আর লিখছি, গুণ করছি। তার কারণ হচ্ছে ভাইয়া এই জি আনার জন্য এখানে আর দ্বারা গুণ করছি, দেখা যাবে নিচে, একটু নিচে। তাহলে এই Gm/r সমান কি লেখা যায় ভাইয়া? Gm/r² সমান কি লেখা যায়? জি। তাহলে আমি এটা বলতে পারি যে G√, এখানে একটা মিস্টেক হয়েছে, করি ওই যে হাফ ছিল, এটা মিস্টেক হয়েছে, এটা আমি দেই নাই। এই হাফটা দেখো এখানে আছে কি অবস্থায়? ভাগ অবস্থায় 2টা আছে, এই পাশে আসলে কি হবে ভাইয়া? গুণ হবে। তো এই 2টা এখানে আমি দেই নাই, মিস্টেক করে ফেলাইছি একটু। তাহলে এখানে থাকবে 2,
এখন একটু ফোকাস করো, এখানে আমাদের 2 আছে, 2, এই জি এম বাই আর স্কোয়ার সমান কি লেখা যায়? এই যে জি এম বাই আর স্কোয়ার সমান লেখা যায় জি, আমি লিখতে পারি জি, এর সাথে আর গুণ আছে এবং রুট আছে, দেখো এই যে এখানে রুট আছে, জাস্ট রুট আছে। আহা, লাস্টে একটু একটু ঘিজি ভিজি হয়েছে, দেখে নিও। এই যে সূত্র আমাদের প্রতিপাদিত হয়েছে, সূত্র প্রতিপাদিত হয়েছে যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2GR। আমি আবার বলতেছি, এইখানে কি কাজ করছি, তুমি এই কাজের মাধ্যমে বস্তুটাকে অসীমে পাঠাইছো। এখন তুমি যেহেতু বস্তুটাকে নিক্ষেপ করছো, অবশ্যই তাকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করছো, তো তার মধ্যে কিসের সৃষ্টি হইতেছে? গতিশক্তির সৃষ্টি হয়েছে। এই গতিশক্তির মাধ্যমে তুমি অসীমে যাইতেছো, তাহলে দুইটা কাজ সেম হবে। এই যে তুমি অসীমে যাইতেছো, এই কাজ দিও, গতিশক্তিও দিও, তাহলে দুইটা কাজ সেম হবে। তো কাজ দুইটাকে সেম লিখছি, যে গতিশক্তি জনিত কাজ হাফ এম ভি স্কোয়ার, এই এম এই স্মল এম কাটাকাটি, এই টুটা এই পাশে ভাগ অবস্থায় আছে, এইটা এই পাশে আসলে গুণ হবে, এটা গুণ করে দিছি। আর এখানে থাকতেছে ভি স্কোয়ার, আমার লাগবে শুধু ভি, এই জন্য স্কোয়ারটাকে ওই পাশে পার করে দিছি, থাকতেছে এখানে জি এম বাই আর। এখন আমাদের এখানে তো আছে ভাই এক জি আছে, অভিজ্ঞ সুস্তরণ জি আছে, এইখানে তো অভিজ্ঞ সুস্তরণ জি নাই, ওটাকে আনতে হবে। কিভাবে আনবো? যে আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, অভিজ্ঞ সুস্তরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার জানি। তো এইটাকে আনার জন্য নিচে আমাকে একটা আর দ্বারা গুণ করতে হবে, আর দ্বারা গুণ করতে হবে, তাহলে নিচে শুধু আর আছে, আর দ্বারা গুণ করলে আর স্কোয়ার চলে আসবে, আর স্কোয়ার চলে আসবে। বাট শুধু তো আর দ্বারা গুণ করলে হবে না, ওইটাকে হুদে হুদে গুণ করলে হবে না, ওটাকে কেটেও দিতে হবে। ওই জন্য উপরে আমি একটা আর দ্বারা গুণ করছি, তাহলে উপরে আর নিচের আর কাটাকাটি যাবে, পূর্বের লাইনে আমার মিলে যাবে। এখন এই জি এম বাই আর স্কোয়ার সমান কি লেখা যায় বলো তো দেখি? জি এম বাই আর স্কোয়ার সমান কি লেখা যায়? জি, তাহলে জি এর সাথে থাকতেছে আমাদের এই যে জি এবং একটা আর এক্সট্রা আছে গুণ অবস্থায়, ওই আরটা লিখে দিলাম। সামনে একটা 2 ছিল, ওই যে রুট ছিল আগে থেকে, আমাদের সূত্র প্রতিপাদিত হয়েছে। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো তো? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমি একটু মুছে দিতেছি, যে একটু সামনের দিকে আগাই। আর একটা প্রতিপাদন আছে, ওইটা করলে আমাদের শেষ। ওটা জাস্ট 6 থেকে 7 মিনিট লাগবে আর সর্বোচ্চ, ওই প্রতিপাদনটা করলেই শেষ। এই অধ্যায় কমপ্লিট হবে ইনশাল্লাহ, এই অধ্যায়ের কোনো প্যারা নাই। এই প্রতিপাদনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কোনো ক্রমে বাদ দেওয়া যাবে না। এবার যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতায় জি অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা, এই জি প্রাইমের রাশিমালাটা আমরা এখন প্রতিপাদন করব। তো এটা আমাদেরকে প্রতিপাদন করতে গেলে কি লাগবে? ভূপৃষ্ঠ থেকে একটা উপরে বস্তু থাকবে, এগুলো এরকম আমাকে অনুমান করে নিতে হবে। যেহেতু বলছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা বস্তু থাকবে, তার আমাকে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বের করতে হবে, এভাবে কল্পনা করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে ধরলাম যে এইচ উচ্চতা, এটা এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, ক্যাপিটাল আর, আর এই কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি স্মল আর দ্বারা প্রকাশ করলাম। তো এখন একটু সরি, এইটা তো এইচ, এই পৃথিবীর কেন্দ্র থেকে, সরি এটা একটু ভুলে দিছি, এটাও এরকম হবে যে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা হচ্ছে এইচ দূরত্বে আছে। এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটা আছে এইচ দূরত্বে, এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটা এইচ দূরত্বে আছে। আমি আবার বলতেছি, এম হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব বা উচ্চতাটা, সেটাকে পৃথিবীর ব্যাসার্ধ বলে। পৃথিবীর পৃষ্ঠের ওই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই এতটুকু দূরত্ব হচ্ছে এইচ মিটার। এই এইচ মিটার উপরে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, যার ভর হচ্ছে স্মল এম। তো যেহেতু দুইটা ভর বিশিষ্ট এখানে বস্তু আছে, তাহলে মহাকর্ষ বল কাজ করবে। তো মহাকর্ষ বলের সূত্র থেকে আমরা কি জানি? সরি, দুইটা ভর আছে এখানে, তাহলে এই দেখো আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালাটা একটু আগে শিখেছি, যে জি ইজ ইকুয়াল টু
ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে একটু আগে শিখেছি যে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর রাশিমালা। তো এখানে দিবা যে মনে করি এই যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে এখানে লিখে দিবা। এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। আমাকে কি করতে হবে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা বের করতে হবে। তো আমরা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ওটাকে ধরলাম জি প্রাইম, তার মানটা কি হবে জি এম ডিভাইড বাই আর প্লাস, দেখো এতটুকু দূরত্ব প্লাস এতটুকু দূরত্ব। পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কতটুকু বলো তো, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এতটুকু দূরত্ব হচ্ছে এইচ, আর প্লাস এইচ এর উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা আশা করি বুঝছি। এখন তোমাকে কি কাজ করতে হবে ভাইয়া, 2 কে 1 নং দ্বারা ভাগ করব, ভাগ করে পাই, ভাগ করি। তো 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর দ্বারা ভাগ করি, 2 নম্বর সমীকরণ হচ্ছে জি প্রাইম ডিভাইড বাই জি ইজ ইকুয়াল টু কি থাকতেছে, জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ এর উপর স্কোয়ার, এবং ভাগ করব এইটা দ্বারা 1 নম্বর দ্বারা ভাগ যদি করি, জি 5 মিনিট, তাহলে এইটাও উল্টে যাবে। এ দেখো এটাকে যদি ভাগ করো তাহলে এই নিচের সংখ্যাটা উল্টে যাবে। আমি একবারে ডিরেক্ট করতেছি, আর স্কোয়ার উপরে চলে যাবে এবং জিএম নিচে থাকবে। তাহলে দেখো এই জিএম কাটা থাকতেছে কি, উপরে আর স্কোয়ার নিচে আর প্লাস এইচ এর উপর স্কোয়ার, এটা থাকতেছে। আমাকে বলো তো এটা বুঝছি কিনা, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো দ্রুত। এখন একটু ফোকাস করো। আমরা লব এবং হরকে উভয়টাকে আর স্কোয়ার দ্বারা ভাগ করে দেব, আর স্কোয়ার দ্বারা ভাগ করে, এখানে লিখে দেবে যে আর স্কোয়ার দ্বারা ভাগ করে। লব এবং হরকে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, আর স্কোয়ারকে আর স্কোয়ার দ্বারা ভাগ দিলে 1, এইটাকে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে কি থাকতেছে 1 প্লাস এইচ ভাগ আর, এর উপর থাকতেছে স্কোয়ার। আর স্কোয়ার না আর দ্বারা ভাগ করে দিতে হবে, আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিতে হবে। জি ভাইয়া এমডি হোসাইন বলছে। দেখো আমরা যদি লব এবং হরকে আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে আর স্কোয়ারকে আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে ক্যালকুলেট করলে কি দাঁড়াইতেছে ভাইয়া 1 দাঁড়াইতেছে। আর এই আর কে তুমি যদি দেখো আর এর ভিতরে দেখো এখানে বাইরে আছে স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে আর স্কোয়ার। দেখো বাইরে দেখো এর উপর স্কোয়ার আছে, তার মানে আর এর উপরেও বসবে, এইচ এর উপর বসবে, তাহলে আর এর উপর স্কোয়ার করে দিলে আর স্কোয়ার। ওইটাকে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ দাও তাহলে দাঁড়াইতেছে 1, এবং এইচ প্লাস এখানে আর থাকতেছে। কেন আর থাকতেছে, কারণ দেখো এই স্কোয়ার আছে, এই স্কোয়ার যদি তুমি যুক্ত করে দাও এখানে তাহলে থাকতেছে আর স্কোয়ার, এই জন্য এখানে শুধু আর থাকতেছে। এটা জাস্ট জেনারেল, এটা কিছুই না আর কিছু, ভাগ করা। বা তোমরা যদি এটা না বুঝো একটু কাজও করতে পারো, আর স্কোয়ার কমনও নিতে পারো। আর স্কোয়ার দ্বারা ভাগ যদি না করো, এটা না বুঝো, এখান থেকে আর স্কোয়ার কমন নিবা, কমন নিলেও ক্যালকুলেট হয়ে যাবে। এবার একটু ফোকাস করো, আমি এটাকে মুছে দিতেছি, এখানে এটা লিখতেছি। দেখো এখানে থাকতেছে জি প্রাইম ডিভাইড বাই জি সমান, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 1 প্লাস এইচ ভাগ আর। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই ভাইয়া, এই যে 1 প্লাস এইচ ভাগ আর, এটাকে উপরে নিয়ে গেলে তাহলে কি হবে ইনভার্স। একবারে আমি লিখি যে 1 প্লাস এইচ ভাগ আর, এটা হচ্ছে ইনভার্স 2। তো দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এইটা একটা পদ, কয়টা পদ দাঁড়িয়ে দিচ্ছে 2টা পদ। তো 2টা পদের আমাকে কি করতে হবে ভাইয়া, এবার বিস্তৃতি করতে হবে। এটা হচ্ছে, এটাকে কোনো কিছু সূত্রে অ্যাপ্লাই করা যায় না, তো এটাকে কিভাবে ভাঙবো, এটা একটা পদ, এইটা একটা পদ, 2টা পদ, 2টা পদের বিস্তৃতি করতে হবে। এটা কিভাবে করতে পারি, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। 2টা পদ থাকলে তার বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির সাথে আমরা করতে পারি। এটা কিন্তু আমরা এসএসসি তো শিখে আসছি, আর সমস্যা নেই, নীরব ভাইয়া এটা করাবে। জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিছি, ফর্মালিটিতে দেখাই দিছি। তাহলে জি প্রাইম ডিভাইড বাই জি সমান থাকতেছে, এটাকে যদি বিস্তৃতি করি তাহলে দেখো আমরা একটা বিস্তৃতির সূত্র শিখে আসছি, মনে আছে কি, যে 1 প্লাস এক্স এ স্কোয়ারের যদি বিস্তৃতি করি
1 প্লাস এক্স ইনভার্স 2 এর যদি বিস্তৃতি করি তাহলে দাঁড়াবে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x এক্স কিউব। এটা হচ্ছে এর বিস্তৃতির সূত্র। একটা পদ প্লাস হলে আরেকটা মাইনাস হবে, একটা পদ প্লাস হলে আরেকটা মাইনাস হবে। এটা হচ্ছে বিস্তৃতির সূত্র। এই যে 1 প্লাস এক্স ইনভার্স 2 এটা হচ্ছে, ও যদি বিস্তৃতি করি তার সূত্রটা হচ্ছে এভাবে আমাকে বিস্তৃতি করতে হবে। তো সেম ভাবে আমি 1 প্লাস এইচ ভাগ 2টাকে ভাইয়া ধরলাম যে আমাদের এক্স, তাহলে এটাকে যদি আমি বিস্তৃতি করি কি দাঁড়াবে 1 মাইনাস 2 ইন্টু এই যে এক্স, এক্স বলতে এইচ ভাগ 2 এর উপর এর সাথে আমার থাকবে এই যে প্লাস প্লাস একটা মাইনাস, এই যে একটা প্লাস হলে পরেরটা মাইনাস, ফির পরেরটা হবে প্লাস 3x স্কোয়ার। এক্স বলতে আমি এখানে কি ধরছি ভাইয়া এইচ ভাগ 2 এর উপর স্কোয়ার করে দিতে হবে। এভাবে ডট 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 চলতে থাকবে, এভাবে ডট 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 চলতে থাকবে। তো জাস্ট আমি এখান থেকে এই লাইনগুলো এখানে লিখতেছি যে 1 মাইনাস, এখানে লেখার দরকার নেই, 2h ভাগ 2 প্লাস 3h ভাগ 2 এর উপর স্কোয়ার মাইনাস ডট 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 এভাবে চলতে আছে। এখন একটু ফোকাস করো, আমি এখানে কি কিছু মিস্টেক হয়েছে নাকি? ও ভাইয়া একটু বিগেস্ট মিস্টেক, এখানে ছিল আর, এখানে আমি দিছি 2, সরি বিগেস্ট মিস্টেক, এখানে আর হবে। দেখো এখানে আর ছিল, আমি এখানে ভুলক্রমে 2 লিখে ফেলেছি। এখন একটু ফোকাস করো, আমরা 1 মাইনাস টোয়াইস এইচ ভাগ আর কে একসাথে রাখলাম প্লাস 3h স্কোয়ার ভাগ আর, এখানে এইভাবে যদি বিস্তৃতি করি মাইনাস 4, এখানে থাকবে এইচ ভাগ আর এর ওপর কিউব থাকবে, এভাবে ডট ডট থাকবে, এগুলোকে সাইডে লিখলাম। এখন একটু ফোকাস করো, দেখো আর হচ্ছে ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ, যার মান হচ্ছে 64 লক্ষ, আর এইচ হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে বস্তুটা কত উচ্চতায় আছে, ধরলাম 1 মিটার বা 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার। ওই সংখ্যাটাকে যদি তুমি খুবই বড় একটা সংখ্যা 64 লক্ষ দ্বারা ভাগ দাও, তাহলে অ্যান্সার কি আসবে? একটু ক্যালকুলেটরের সাথে চেপে দেখো, 0.000 সামথিং আসবে। তো ওই জিরো কি মূল্য আছে? মূল্য নাই, বা ওগুলোকে আমি উপেক্ষা করতে পারি। তাহলে যদি উপেক্ষা করি তাহলে কি দাঁড়াইতেছে? তাহলে দাঁড়াইতেছে ভাইয়া আমাদের সমীকরণটা যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস টোয়াইস এইচ ভাগ আর। এই যে আমাদের সূত্র প্রতিপাদিত হয়ে গেছে। আশা করি এটা বুঝছো, আমাকে বলো বুঝছি কি না। আমরা লেকচারটা এখানে শেষ করতেছি, যদি সবকিছু বুঝে থাকো আমাকে বলো, আমরা লেকচারটা এখানে শেষ করে দিই। আশা করি বুঝছো। আমি আবার বলতেছি, দেখো আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করছি, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করছি। তো আমাকে এই সূত্রটা আমাদেরকে প্রতিপাদন করতে হবে, যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বের করতে হবে, জি প্রাইম এর মানটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় জি প্রাইমের রাশিমালা বের করতে হবে, ওটা বের করার জন্য 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি। ভাগ করা মানে ভাই কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর থাকতে আর স্কোয়ার, এখানে থাকতেছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন উভয় পাশে আমরা এমন একটা কাজ করতে পারি যে ভাইয়া, যে এইখান থেকে আর স্কোয়ার দ্বারা লব এবং হরকে ভাগ করছি, এখানে কি করছি যে আর স্কোয়ার দ্বারা লব ও হরকে ভাগ করছি। বা তোমরা কি করতে পারো, কমন নিতে পারো। এখান থেকে যদি তুমি আর স্কোয়ার কমন নাও নিচ থেকে, তাহলে কি দাঁড়াইছে, আর স্কোয়ার কমন নিলে থাকতেছে 1 প্লাস কমন নাও মানে ভাগ দেওয়া, এইচ ভাগ কমন নাও মানে ভাগ দেওয়া, তাহলে আর স্কোয়ার কমন হয়েছে আর স্কোয়ার দ্বারা ভাগ দিবা। কিন্তু একটু ফোকাস করো তো, এর সাথে কি ভাইয়া স্কোয়ার আছে, যদি এর সাথে স্কোয়ার করে দাও তাহলে কি থাকতেছে আর টু দি পাওয়ার 4 হইতেছে, আর টু দি পাওয়ার 4 হইতেছে। বাট আর টু দি পাওয়ার তো 4 নেওয়া যাবে না, শুধু দেখো এখানে শুধু আর এস আছে, এই জন্য আমরা শুধু এখানে এই জন্য টুক করে আর লিখে দিছি। স্কোয়ার করে দাও, আর এর উপর স্কোয়ার করে দাও, দেখবা আর স্কোয়ার মিলে যাবে, সূত্রের সাথে আর স্কোয়ার মিলে যাবে। এরপর উপরে থাকতেছে আর স্কোয়ার, এটা কেটে কেটে দাও, কেটে করে দিলে তোমাদের এই লাইন থাকতেছে, জাস্ট এই লাইন লিখছি। এরপর কি কাজ করছি, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটাকে বিস্তৃতি করে দিয়েছি, বিস্তৃতি করলে আমার সূত্র প্রতিপাদিত হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আপনারা সকলে ভালো থাকেন, একটু পড়াশোনা করেন, দেখা হবে নেক্সট ক্লাসে।
আসসালামু আলাইকুম। জি, দেখেন তো, আমাকে একটু দেখেন। স্লো কানেকশন। এখানে একটা ফিনিশ নাও বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। ও